বাংলাদেশে নিজের একটা জমি কেনা এটা কিন্তু অনেকের কাছেই বিশাল একটা স্বপ্ন, তাই না? তো আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। কিভাবে এই স্বপ্নটাকে সত্যি করা যায়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে নিশ্চিত করা যায় যে বিনিয়োগটা লাভজনক হবে। জমিতে টাকা ঢালার আগে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি। আমরা আজকে 5টা খুব গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে কথা বলবো। প্রথমে দেখব জমি কেন আসলে সেরা সম্পদ। এরপর মিলিয়নের হওয়ার আসল ফর্মুলাটা কি সেটা নিয়ে একটা ভুল ধারণা ভাঙব। 3 নম্বরে থাকছে বাজারে ঢোকার সেরা সময় কোনটা। চতুর্থ ধাপে জমি কেনার একটা পুরো ব্লুপ্রিন্ট বা অ্যাকশন প্ল্যান থাকছে। আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়টা, নিজের বিনিয়োগকে কিভাবে বাঁচানো যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, সবার আগে একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। কেন জমিকে বলা হয় দি আল্টিমেট অ্যাসেট? মানে এমন কি আছে এতে? চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন যুগ যুগ ধরে সম্পদ তৈরির জন্য জমিকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরা হয়। এই যে বিল গেটসের কথাই ধরুন, টেকনোলজি দুনিয়ার রাজা বলা যায় তাকে, তাই না? কিন্তু সেই বিল গেটসও এখন আমেরিকার সবচেয়ে বড় কৃষি জমির মালিকদের একজন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? এটা একদম পরিষ্কার করে দেয় যে দিন শেষে চূড়ান্ত নিরাপত্তার জন্য কিন্তু বুদ্ধিমান বিনিয়োগকারীরা জমির ওপরেই ভরসা রাখেন। আসলে বড় বড় ফিন্যান্সিয়াল এক্সপার্টরাও কিন্তু এটাই বলেন। একটা ভালো ব্যালেন্সড ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে প্রায় অর্ধেকই, মানে 50%ই রিয়েল এস্টেট বা জমি থাকা উচিত। এর কারণটাও খুব সহজ। এটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা দারুণ সুরক্ষা দেয়, আর সময়ের সাথে সাথে এর দাম তো বাড়তেই থাকে। আচ্ছা, এবার আসা যাক মিলিয়নিয়ার হওয়ার আসল ফর্মুলাতে। বেশিরভাগ মানুষ কি ভাবে যে মিলিয়নিয়াররা হয়তো বাবার টাকায় বড়লোক, মানে উত্তরাধিকার সূত্রে সব পেয়েছে। কিন্তু বাস্তবতা কিন্তু একেবারেই অন্যরকম। চলুন এই খুব কমন ভুল ধারণাটা আজ ভেঙে ফেলা যাক। এই ডেটাটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয়। ডেভ র্যামসি 10,000-এরও বেশি মিলিয়নিয়ারের ওপর একটা স্টাডি করেছিলেন, আর তাতে দেখা গেছে 79% মিলিয়নিয়ারই ফার্স্ট জেনারেশন, মানে তারা বাবা মায়ের কাছ থেকে কোনো বড় সম্পত্তি পাননি। তার মানে কি দাঁড়ালো? প্রতি 5 জন মিলিয়নিয়ারের মধ্যে প্রায় 4 জনই কিন্তু নিজের চেষ্টায় সম্পদ তৈরি করেছেন। তাহলে আসল রহস্যটা কোথায়? এই স্লাইডেই কিন্তু উত্তরটা আছে। সম্পদ জিনিসটা হঠাৎ করে আসে না। কোনো লটারি জিতে বা উত্তরাধিকার সূত্রে পেয়ে রাতারাতি বড়লোক হওয়ার গল্প খুব কম। বরং এটা আসে কিছু ধারাবাহিক অভ্যাস থেকে, যেমন নিয়মিত টাকা জমানো, দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করা, আর একটা গোছানো জীবনযাপন। শুধু কি কিনবেন এটা জানাই কিন্তু সব না, কখন কিনবেন সেটাও সমান জরুরি। এটা অনেকটা মাছ ধরার মতো, সঠিক সময়ে ছিপ ফেলতে হয়। বিশেষ করে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে এই টাইমিংটাই কিন্তু লাভ আর লোকসানের মধ্যে বিশাল একটা পার্থক্য গড়ে দিতে পারে। দেখুন, বাংলাদেশের বাজারে একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন কিন্তু সবসময় দেখা যায়। সাধারণত জাতীয় নির্বাচনের ঠিক আগে একটা রাজনৈতিক অনিশ্চয়তা থাকে, তাই না? তখন জমির বাজারটা একটু থিতিয়ে আসে, দামও কিছুটা কম থাকে। আর এটাই কিন্তু ক্রেতাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ যেই নির্বাচন শেষ হয়ে একটা স্থিতিশীল অবস্থা আসে, দেখবেন দামগুলো রকেটের গতিতে বাড়তে শুরু করে। আরে এখানেই কিন্তু একজন স্মার্ট ইনভেস্টরের আসল খেলা। যখন বেশিরভাগ মানুষ ভয়ে হাত গুটিয়ে বসে থাকে, তখনই সুযোগটা নিতে হয়। যখন বাজার শান্ত, কোনো হইচই নেই, ঠিক তখনই কিন্তু সেরা দামে সেরা জিনিসটা পাওয়ার সুযোগ তৈরি হয়। আচ্ছা, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন সরাসরি অ্যাকশনে নামা যাক। প্রথম জমিটা কেনার জন্য কয়েকটা একদম বাস্তবসম্মত আর কাজের স্টেপ নিয়ে কথা বলি, যেগুলো একটা স্বপ্নকে সত্যি করতে সাহায্য করতে পারে। আচ্ছা, বাজেট যদি একটু কমও থাকে তাতেও কিন্তু চিন্তার কিছু নেই। এখানে 3টা দারুণ কৌশল আছে। 1, একা না কিনে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে মিলে একটা গ্রুপ করে ইনভেস্ট করা যেতে পারে। 2, ঢাকার একদম প্রাইম লোকেশনে না খুঁজে সাভার বা দিয়াবাড়ির মতো এলাকাগুলোতে নজর দেয়া যায়, যেগুলো শহরের সাথে মিশে যাচ্ছে। আর 3, ঢাকার বাইরে, মানে নিজের জেলা শহরে বিনিয়োগের কথাটাও ভাবা উচিত, কারণ সেখানেও কিন্তু দাম বাড়ার বিশাল সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আজকের অবস্থা না দেখে আগামী 5-10 বছর পরে কি হবে সেটা কল্পনা করা। যেখানে নতুন মেট্রো লাইন হচ্ছে, বড় হাইওয়ে বা ব্রিজ তৈরি হচ্ছে, মানে সরকারি অবকাঠামো আসছে, সেই সব উন্নয়নশীল এলাকাগুলোতেই বিনিয়োগ করাটা স্মার্ট মুভ। আজকের একটা ছোট বিনিয়োগ ভবিষ্যতের এই ডেভেলপমেন্টের কারণে কয়েক গুণ বেড়ে যেতে পারে। অনেকেই একটা বড় ভুল করেন।
তারা শুধু ঢাকা নিয়েই ভাবেন, কিন্তু সত্যিটা হলো গত ২০ বছরে বগুড়া, সিলেট বা চট্টগ্রামের মতো শহরগুলোর আশেপাশে জমির দাম ৫ থেকে ১০ গুণ, কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি বেড়েছে। তাই নিজের জেলা শহরকে কিন্তু মোটেও ছোট করে দেখা উচিত না। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিনিয়োগের সব ভালো দিক, লাভের কথা বললাম, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা বাকি। সেটা হলো কিভাবে নিজের কষ্টার্জিত টাকাটাকে জালিয়াতি আর নানা রকম বিপদ থেকে বাঁচানো যায়। চলুন এই আত্মরক্ষার চূড়ান্ত কৌশলগুলো এবার জেনে নেওয়া যাক। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যেখানে মধু সেখানে কিন্তু মাছি ভনভন করে। রিয়েল এস্টেটে যেহেতু অনেক লাভ, তাই এখানে অসাধু চক্র আর প্রতারকেরও অভাব নেই। এজন্য বিশেষ করে কোনো হাউজিং কোম্পানির কাছ থেকে জমি কেনার সময় কয়েক গুণ বেশি সতর্ক থাকতে হবে। কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত চিনে রাখাটা খুব জরুরি। যেমন দেখবেন অনেক কোম্পানি হয়তো অল্প একটু জমি কিনেছে, কিন্তু সেটার উপর ভিত্তি করে বিশাল এক প্রকল্পের ঝকঝকে ক্যাটালগ দেখাচ্ছে। তারা মুখে মুখে স্কুল, কলেজ, পার্ক, রাস্তার হাজারো প্রতিশ্রুতি দেবে, কিন্তু মালিকানার আসল দলিলটা দেখতে চাইলেই এড়িয়ে যাবে। তাদের দখলে আসলে কতটুকু জমি আছে সেটা তারা কখনোই পরিষ্কার করে বলবে না। এই ধরনের লক্ষণ দেখলেই সেখান থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। এই একটা কথা একেবারে মনের মধ্যে গেঁথে নিতে হবে। আসলে কেউ মাটি কিনছে না, কিনছে এক টুকরো কাগজ, মানে মালিকানার দলিল। ওই কাগজ যদি ঠিক না থাকে, যদি তাতে কোনো ঘাপলা থাকে, তাহলে পুরো বিনিয়োগটাই কিন্তু পানিতে যাবে। ভাবুন একবার, যেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা হচ্ছে, সেখানে মাত্র ২০-৩০ হাজার টাকা খরচ করে একজন ভালো আইনজীবী বা ভূমি বিশেষজ্ঞ দিয়ে সব কাগজপত্র চেক করিয়ে নেওয়াটা কি খুব বেশি? একদমই না। এই সামান্য খরচটাই কিন্তু আপনার বিনিয়োগের সেরা ইন্স্যুরেন্স। এটাই আপনাকে ভবিষ্যতের বিশাল বড় প্রতারণা থেকে বাঁচাবে। এইখানে কৃপণতা করা মানে জেনে শুনে নিজের পায়ে কুড়াল মারা। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, একটা সম্পত্তির আসল ভিত্তিটা কি? নিচের শক্ত মাটি নাকি দলিলের উপর একটা বৈধ স্বাক্ষর? যখনই বিনিয়োগের এই পথে যাত্রা শুরু হবে, তখন এই কথাটা মনে রাখা জরুরি। একটা মজবুত বিনিয়োগের ভিত্তি শুধু মাটির উপর দাঁড়িয়ে থাকে না, বরং দাঁড়িয়ে থাকে কাগজের স্বচ্ছ আর অকাট্য বৈধতার ওপর। এখন প্রশ্ন হল, পরবর্তী পদক্ষেপটা কী হবে?